আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আজকে মহাজিবপুর মহাবিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের আলোচনা হবে সাপ্লাই অফ মানি, যেটা আমরা বলি মুদ্রার যোগান। মুদ্রার যোগান আমরা জানি যে গত ক্লাসে অর্থের চাহিদা কি বা মুদ্রার চাহিদা কি আমরা সেগুলো আলোচনা করেছি। তো অর্থের মূল্য কি, অর্থের চাহিদা, অর্থের যোগান বা মুদ্রার যোগান আমরা আলোচনা করেছি। তারপরও আজকে মুদ্রার যোগানটা আর একটু বেশি এবং ভালোভাবে আলোচনা করি। আমরা জানি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর মধ্যে মুদ্রার যোগান অন্যতম। সাধারণভাবে অর্থের যোগান দ্বারা একটি দেশের মোট অর্থের পরিমাণ প্রকাশ পায়। মোট অর্থের মধ্যে প্রচলিত মুদ্রা বা আমরা যেটা ইংরেজিতে বলি কারেন্সি ও চাহিদার আমানত অন্তর্ভুক্ত থাকে। প্রচলিত মুদ্রা বলতে সেই রকমের ধাতব মুদ্রা বা কাগজি মুদ্রার সমষ্টিকে বোঝানো হয়। ব্যাংকের চাহিদা আমানত বলতে সেই আমানতকে বোঝানো যায় যা থেকে আমানতকারী মাত্র মাত্র অর্থ তুলতে পারে। সুতরাং অর্থের যোগানের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে একটি নির্দিষ্ট সময়ে প্রচলিত মুদ্রা ও চাহিদা আমানতের সমষ্টিকে বোঝায়, সেটাকে আমরা অর্থের যোগান বলতে পারি। অর্থের যোগানের সংজ্ঞা অনুসারে আমরা এভাবে লিখতে পারি এটাকে যে এমএস সমান সিপি প্লাস ডিডি। সিপি প্লাস ডিডি। এখন এমএস এ বোঝায় সাপ্লাই অফ মানি। এমএস সিপি বলতে বোঝায় কারেন্সি হেল্ড বাই পিপল। সিপি অর্থ হচ্ছে বাই পিপল। জনগণের নিকট বা কারেন্সি মুদ্রা পরিমাণ। সিকিউর অর্থ কারেন্সি হেল্ড বাই পিপল। আর ডিডি হচ্ছে ডিমান্ড ডিপোজিট। ডিডি অর্থ হচ্ছে ডিমান্ড ডিপোজিট বা যেটাকে আমরা বাংলায় বলি যে চাহিদা আমানত। আমরা বলি চাহিদা আমানত। উপরের সংজ্ঞাকে অনেক অর্থে আমরা সংকীর্ণ সংজ্ঞা বলে থাকি, কিন্তু এই সংজ্ঞা অধিক ব্যবহৃত হয়। মানে অর্থের যোগানের মধ্যে অন্তর্ভুক্ত উপাদান যেগুলো আছে তার মধ্যে আমেরিকার অর্থনীতিক মিল্টন ফ্রিডম্যান 1912 থেকে 2006, আমেরিকার অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান 1912-2006 সাল পর্যন্ত অবশ্য তার সংজ্ঞাটা এখনও সেইভাবে গুরুত্ব পেয়েছে। উনি সংজ্ঞাতে আরও দীর্ঘভাবে প্রসারিত করেছেন। তার মতে অর্থের যোগানের মধ্যে যে অন্তর্ভুক্ত উপাদান সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে এমএস সমান সিপি প্লাস ডিডি প্লাস পিডি। আমরা তো জানি যে এমএসটা এটা বললাম সাপ্লাই অফ মানি, সিপি হচ্ছে কারেন্সি হেল্ড বাই পিপুল, ডিডি হচ্ছে ডিমান্ড ডিপোজিট, আর টিডি হচ্ছে কি? টিডি হচ্ছে টাইম ডিপোজিট, যেটা বলা হয় মেয়াদি আমানত। এইগুলো হচ্ছে অর্থের সংজ্ঞা মধ্যে উনি নতুন করে অন্তর্ভুক্ত করেছেন। এখন যে অর্থের যোগান বা মুদ্রার যোগান, অর্থের যোগান একই কথা। আমরা এখন বুঝি যে মুদ্রার যোগান বা অর্থের যোগান আমরা কয়ভাবে দেখতে পারি। তিনভাবে দেখা যায়। প্রথমটা হচ্ছে জনগণের হাতে 1 নম্বর আমরা বলতে পারি জনগণের হাতে মুদ্রা। আমরা অর্থের যোগান তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে কি জনগণের হাতে মুদ্রা।
মুদ্রা, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি যে কারেন্সি উইথ দ্য পাবলিক। পাবলিক। 6 নম্বর হচ্ছে চাহিদা আমানত। চাহিদা আমানত, চাহিদা আমানত যেটাকে আমরা বলি যে ডিমান্ড ডিপোজিট। 9 নম্বর হচ্ছে যে মেয়াদি আমানত, যেটা বলা হয় টিডি বা মেয়াদি আমানত। মেয়াদি আমানত। জনগণের হাতে মুদ্রা আমরা বলতে কি বুঝি? যে জনগণের হাতের মুদ্রা হলো মোট মুদ্রার যোগান থেকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং বিভাগে সংরক্ষিত কারেন্সি নোট এবং বাণিজ্য ব্যাংকের ভোল্টে রক্ষিত নোট এই দুয়ের সমষ্টির বিয়োগফল। সংক্ষেপে আমরা লিখতে পারি যে সিইউ সমান এমএস। সংক্ষেপে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সিইউ সমান এমএস মাইনাস সিসি প্লাস সিবি, মাইনাস সিসি সমান সিসি প্লাস সিবি। এখন সিতে আমরা কি বুঝি? যে সিতে হচ্ছে অর্থাৎ সিইউতে হচ্ছে জনগণের হাতে মুদ্রা, এমএস সাপ্লাই অফ মানি, আর সিসি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং বিভাগের সংরক্ষিত মুদ্রা, আর সিবি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ভোল্টে রক্ষিত মুদ্রা। এটাকে আমরা সংক্ষেপে এইভাবে আমরা বোঝাই। আর এই জনগণের হাতে মুদ্রা আমরা বলতে পারি এইভাবে। তারপর আসছে 6 নম্বর চাহিদা আমানত। চাহিদা আমানত বলতে আমরা কি বুঝি? যে ব্যাংকে গচ্ছিত ওই আমানতের চাহিদা আমানত বলে যা গ্রাহকরা চাহিদা মাত্র ব্যাংক পরিশোধ করতে বাধ্য থাকে। এ ধরনের আমানত যারা ব্যাংকে রাখে তারা তা যে কোনো সময় নগদ অর্থে রূপান্তরিত করতে পারে অথবা লেনদেন কাজে ব্যবহার করতে পারে। চলতি আমানতের বিপক্ষে চেক ইস্যু করে লেনদেন সম্পন্ন করা যায়। উন্নত দেশগুলোতে বেশিরভাগ আর্থিক লেনদেন চলতি আমানতের বিপক্ষে চেক ইস্যু করা যায়, চেক ইস্যু করে সম্পাদন করা যায়। আমরা দুইভাবে বলতে পারি। উন্নয়নশীল দেশগুলোতে এ ধরনের লেনদেন শুরু হচ্ছে। চাহিদা আমানত মুদ্রার মতোই কাজ করে থাকে। আমরা সমীকরণের সাহায্যে এটা এভাবে দেখতে পারি। সমীকরণের সাহায্যে আমরা এটাকে এইভাবে দেখতে পারি। যেমন আমরা কি বলি যে ডিডি চাহিদা আমানত এইভাবে দেখাতে পারি যে ডিডি সমান এমএস মাইনাস সিইউ প্লাস টিডি, সিইউ প্লাস টিডি। তাহলে আমরা কি বললাম? টিডি হচ্ছে কি? ডিডিতে আমরা জানি যে ডিমান্ড ডিপোজিট, সিইউ কারেন্সি পিপুল। টিডি হচ্ছে টাইম মেয়াদি আমানত, টাইম ডিপোজিট মেয়াদি আমানত। এটা হচ্ছে চাহিদা আমানত সমীকরণের সাহায্যে সংখ্যা। তারপরে হচ্ছে যে মেয়াদি আমানত আমরা কীভাবে দেখাতে পারি? মেয়াদি আমানত অর্থ হচ্ছে টিডি। তাহলে টিডি সমান লিখতে পারি টিডি সমান এমএস মাইনাস সিইউ প্লাস ডিডি, মাইনাস সিইউ প্লাস ডিডি। এটা হচ্ছে মেয়াদি আমানতের সমীকরণ। টাইম ডিপোজিট, এমএস সাপ্লাই অফ মানি, সিতে কারেন্সি উইথ পাবলিক, ডিডি হচ্ছে ডিমান্ড ডিপোজিট। তাহলে আমরা এখন দেখলাম যে জনগণের হাতে মুদ্রা এটা সমীকরণ হিসেবে লিখতে পারি। চাহিদা আমানত এটাও সমীকরণ হিসেবে লিখতে পারি। তারপরে মেয়াদি আমানত এগুলো সমীকরণ হিসেবে লিখতে পারি। তাহলে আমরা শিখলাম যে সিইউ মানে কি, এমএস মানে কি, টিডি মানে কি, তারপরে ডিডি মানে কি, সিবি মানে কি, সিসি মানে কি, এগুলো আমরা দেখতে পেলাম। তাহলে আমরা মোটামুটি আমরা এইভাবে মুদ্রার যোগানগুলো আমরা এইভাবে সমীকরণের সাথে দেখতে পারি। আমরা উপরে আলোচনাতে এইভাবে লিখতে পারি, এইভাবে যে এমএস সমান লিখতে পারি যে সিইউ প্লাস ডিডি। তাহলে
মুদ্রার যোগান আমরা এভাবে লিখতে পারি এম এর সমান সিইউ ডিডি, তাহলে একটু সিইউ প্লাস ডিডি প্লাস টিডি, এটা হচ্ছে মুদ্রার যোগানের উপাদান। এইভাবে আমরা মুদ্রার যোগান লিখতে পারি। এখন আমরা অর্থের পরিমাণ তত্ত্ব ফিশারি ভাষ্য, এটা আমরা একটু গুরুত্বপূর্ণ জিনিস। এখন আমরা দেখতে পারি যে মুদ্রার পরিমাণ তত্ত্ব ফিশারি ভাষ্য কোয়ান্টিটি থিওরি অফ মানি ফিশারিয়ান ভাষ্য। আমরা লিখতে পারি কোয়ান্টিটি থিওরি অফ মানি, এটাকে ফিশার একটা মতবাদ দিয়েছে, যেটা এই জন্য বলা হয় ফিশারিয়ান ভার্সন। ফিশারিয়ান ভার্সন যেটাকে বলা ফিশারিয়ান কোয়ান্টিটি থিওরি অফ মানি, ফিশার যে ভাষ্য দিয়েছে ওনার নাম অনুসারে এটাকে বলা হয় ফিশার সমীকরণ। আমরা এভাবে বলতে পারি যে ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পরবর্তীতে অধ্যাপক আরভিং ফিশার, যেটা বলা হয় 1911 সালে দি পার্চেসিং পাওয়ার অফ মানি, এ হলো 1911 সালে দি পার্চেসিং পাওয়ার অফ মানি নামক গ্রন্থে অর্থের পরিমাণ এবং অর্থের মূল্য সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে যে বক্তব্য উপস্থাপন করেন সেটাই হচ্ছে ফিশারের ভাষ্য বা ফিশারের তত্ত্ব নামে পরিচিত। 1886 সালে সাইমন নিউকম দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি, এ বললাম যে 1886 সালে সাইমন নিউকম দি প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি, দি প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে যে মতামত রাখেন তাতে সেই মতামতকে পরিমার্জিত করেন ফিশার। এই জন্য অনেকে ফিশার তত্ত্বকে নিউকম ফিশার অ্যাপ্রোচ বলা হয়। নিউকম ফিশার অ্যাপ্রোচ বলা হয়। এই তত্ত্বকে আমেরিকান ভার্সন অফ কোয়ান্টিটি থিওরি অফ মানি বলা হয়। আবার অনেকে এই তত্ত্বকে ক্রুয়েড কোয়ান্টিটি থিওরি বা ওল্ড ফ্যাশন কোয়ান্টিটি থিওরি অফ মানি বলা হয়। মূল বক্তব্য হচ্ছে কি, এটাকে আমাকে জানতে হবে। ফিশারের মতে অর্থের পরিবহনের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক। যখন অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকে তখন দ্রব্যের সাথে দামের সম্পর্ক বিপরীত হয়। সে অবস্থায় অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হয়। এখন এইটা কতগুলো তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তত্ত্বগুলো হচ্ছে যেটা বলা হয় অনুমিত শর্ত। অনুমিত শর্তের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেটা হলো প্রথমত হচ্ছে সমাজের দ্রব্য সামগ্রীর মোট চাহিদা ও মোট যোগানের মধ্যে সর্বদাই ভারসাম্য থাকে। 2 নম্বর হচ্ছে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান। 3 নম্বর হচ্ছে অর্থকে শুধু বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। 4 নম্বর অর্থের প্রচলন গতি স্বল্পকালীন সময়ে স্থির থাকে। মোট লেনদেনের পরিমাণ স্বল্পকালীন সময়ে স্থির থাকে। দ্রব্যর দাম স্তর নিষ্ক্রিয় উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এখন এইটার একটা সহজ সমীকরণ আছে যেটা বলা হয় এমভি সমান পিটি। ফিশার প্রথমত যে সমীকরণ দিচ্ছে সেটা কি বলা হয় এমভি সমান পিটি। এখন এমভিতে কি বোঝায় আর পিটিতে কি বোঝায়? এম হচ্ছে বিহিত মুদ্রা মোট, বিহিত মুদ্রা পরিমাণ, আর বি হচ্ছে অর্থের মোট প্রচলন গতি,
পি হচ্ছে দাম স্তর বা মূল্য স্তর, আর টি হচ্ছে লেনদেন সম্পর্ক বিদ্যমান বা লেনদেনের পরিমাণ। এক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ভি আর টি স্থির থাকলে এম আর পি এর সাথে অবস্থা হয় সমানুপাতিক। এইটা আমরা এখন বুঝবো যে অর্থের চাহিদা আর অর্থের যোগানটা আমরা কি সেটা দেখতে পারি। এখন আমরা দেখি যে অর্থের চাহিদা বলতে আমরা কী বুঝি। অর্থের চাহিদা ডিমান্ড অফ মানি আর ডিমান্ড অফ সাপ্লাই। ডিমান্ড অফ মানি আর সাপ্লাই অফ মানি যেটা বলা হয়, ডিমান্ড অফ মানি মানে অর্থের চাহিদা। এটাকে বাংলায় বলা হয় অর্থের চাহিদা। যেহেতু ফিশারের সমীকরণটা ডিমান্ড অফ মানি অর্থের চাহিদা অর্থের যোগানোর ভিত্তি করে গড়ে উঠেছে, তাহলে আমাকে এখন বুঝতে হবে যে অর্থের চাহিদা কি আর অর্থের যোগান কি। অর্থাৎ সাপ্লাই অফ মানি, যেটা বলা হয় অর্থের যোগান। অর্থের যোগান। এখন ডিমান্ড অফ মানি বলতে পারি কি বুঝি, যেটা বলা হয় যে পিটি, এই পিটিটা আমরা এখন এটাকে এইভাবে লেখা যায় পিটি বা পিটি বলতে আমরা কি বুঝি। আমরা জানি যে প্রথমে তো সমীকরণ দিয়েছিলাম এমবি সমান পিটি। এই পিটিটা কি আমরা এটা জানি। আমরা জানি যে কোনো নির্দিষ্ট সময়ে কী পরিমাণ অর্থের চাহিদা হবে তা দ্রব্যের পরিমাণ ও দামের উপর নির্ভর করে। সুতরাং দ্রব্যের পরিমাণ পিকে পি দ্বারা গুণ করলেই অর্থের চাহিদা পাওয়া যায়। এখানে তো গুণ অবস্থা টি আর পি গুণ অবস্থায় আছে। দ্বিতীয় অবস্থা অর্থ হচ্ছে যে অর্থের যোগান, যেটা বলা হয় এমভি। অর্থের যোগান কারণে কি এমভি দ্বারা এখানে দেওয়া আছে। এমভি বলতে কি বুঝি, যে অর্থের যোগান বলতে নির্দিষ্ট সময় দেশে প্রচলিত মোট অর্থের পরিমাণকে বোঝায়। আধুনিক সমাজে মোট অর্থের পরিমাণ সরকারি মুদ্রা পরিমাণ, যেমন যে সমস্ত ঋণপত্র থাকে সেটা সমষ্টিকে বোঝানো যায়। আবার একটি টাকা নির্দিষ্ট সময় কতবার হাত বদলায় সেটাকে বোঝানো যায়। এটি যতবার হাত বদলায় ততটি কাজ করে এবং সেটাই হচ্ছে অর্থের প্রচলন গতি। অর্থের পরিমাণ এম আর অর্থের প্রচলন গতি ভি। অর্থের পরিমাণ হচ্ছে এম আর অর্থের প্রচলন গতি ভি। এই দুটা সমষ্টি গুণ করলে আমরা পাই অর্থের যোগান। তাহলে মোটামুটি অর্থের চাহিদা পিটি আর অর্থের যোগান কি আর একটা জানলাম। এটার উপর ভিত্তি করে গড়ে উঠেছে ফিশারের বিনিময় সমীকরণের আরেকটু প্রসারণ করেছে। সেটাকে বলা হয় এমবি প্লাস পিটি সমান এমভি প্লাস বিনিময় সমীকরণের প্রথম অবস্থায় যা দেখলাম সেটাকে সমান আরেকটাভাবে নির্ভর করেছে পিটি সমান করেছে এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে অর পি সমান এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি। এটা এইভাবে লেখা যায়। এখন আমরা বলছি এম ভি তো মুদ্রা পরিমাণ, আর ভি দ্বারা কি বোঝাই, কি সেটা হচ্ছে আমরা প্রথমত দেখেছি ভি তো মোট ভি তো মুদ্রা পরিমাণ, আর ভি হচ্ছে অর্থের প্রচলন গতি, আর এম প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ, আর ভি প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের প্রচলন গতি। আমরা টি মানে জানি টি হচ্ছে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রির পরিমাণ, ভি মানে কি দাম স্তর, আর ভি জানলাম ভি মানে কি ভি মুদ্রা পরিমাণ, আর ভি তো মুদ্রা প্রচলন গতি, আর এম প্রাইম হচ্ছে ঋণপত্র পরিমাণ, আর ভি প্রাইম হচ্ছে ঋণপত্র প্রচলন গতি। এটা বোঝায় এই দ্বারা। প্রথম অবস্থা ছিল এই অবস্থা, এটাকে প্রসারণ করে বৃদ্ধি করা হয়েছে এই অবস্থা। আমরা এই পরিমাণ জানলাম সমীকরণ এইটুকু। আমরা পরবর্তীতে এইগুলোর একটি চিত্রের সাথে দেখা যায় অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক, আর অর্থের মূল্যের সাথে এর দেখাচ্ছে বিপরীত সম্পর্ক। সেগুলো আমরা আস্তে আস্তে যখন সামনের ক্লাসে যাব তখন আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো এবং আরও বোঝার চেষ্টা করবো। তোমরা ভালো থাকো। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। সময় দিতে